আপনার বরিশাল ওইখানে বরগুনা বা পটুয়াখালী যেতে পরপর 3টি ব্রিজ আছে। একটা ব্রিজের নাম শেখ কামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ জামাল ব্রিজ, আরেকটা ব্রিজের নাম শেখ রাসেল ব্রিজ। ওই পটুয়াখালী যেতে এই ব্রিজ গুলো পড়ে পরপর অদ্ভুত ব্যাপার। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। আর বাংলাদেশে কোন কীর্তিমান মানুষ ছিল না। কবি জসিমউদ্দিন নেই, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না, আপনার ওই প্রখ্যাত যে চিত্রকর এস.এম. সুলতান তিনি ছিলেন না, নবাব সিরাজউদ্দৌলার নাম হতে পারত, তারপরে তার যে প্রধান সেনাপতি মোহনলালের নামে হতে পারত। আরো কত মানুষ, কত বীর শ্রেষ্ঠ রয়েছে, তাদের কারো নাম নেই। একটি পরিবারের 3 ভাই, পরপর 3টি ব্রিজের নাম শেখ পরিবারের নামে। এটা কোন দেশ ছিল, এটা কোন রাষ্ট্র ছিল, এটা ছিল একটা গোষ্ঠীতন্ত্র, জমিদার তন্ত্রের এক নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনা এই শাসন। এটাই আমরা সর্বত্র আমরা দেখেছি। মৌলানা ভাসানীর মতো এত বড় একজন নেতা, যিনি মানে কৃষক শ্রমিকের জাগরণ ঘটিয়েছেন, যিনি প্রথম স্বাধীনতার বার্তা মানুষের মধ্যে দিয়েছেন, এই মানে মজলুম জননেতা মৌলানা ভাসানীর নামে নব থিয়েটার সেটাকে তুলে দিল। এবং তার বাবা হচ্ছে যে মৌলানা ভাসানীর শিষ্য, তার বাপ থাকলেও এটা করতে কিনা সন্দেহ আছে। তার নাম তুলে দিয়ে সেখানে তার বাপের নাম রাখা। কি ভয়ঙ্কর জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করেছি। আবার এখন শুনি উনি নাকি একটি দেশ থেকে মাঝে মাঝে বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করেন, কত কিছু করেন। আর জেলখানায় যে কদিন ধরা পড়েছে, এখন এক দরবেশ আছেন, উনি মাঝে মাঝেই ঝাড়ফুঁক দিচ্ছেন, জেলখানা থেকে ঝাড়ফুঁক করেন যে এত শ্রমিক নেমে যাবে, নেমে গেলেই তো হয়। আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কিভাবে চলছে এবং কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এসে কথাগুলো বলতে পারে। তাহলে কেমন আছে? নিশ্চয়ই কারাগারের মধ্যে তাদেরকে নানা ধরনের এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা সেটা ব্যবহার করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত আছে। কিন্তু আমরা নিপীড়িত, নির্যাতিত থাকতে হচ্ছে। আপনার মাদক সেবী, ঢাকা গুন্ডাদের মধ্যে আমাদেরকে শুইয়ে রাখা হয়েছিল আপনার ডিবি অফিসের কি বলে সেই আয়নাঘর, ডিবি অফিস সেই গারদের মধ্যে দিনের পর দিন আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে। আর তারা সেখান থেকে বলে যে শ্রমিক নেমে যাবে, এই নেমে যাবে, সেই এই পরিস্থিতি চলতে পারে না, এটা হতে পারে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, কোন গণতান্ত্রিক শক্তির নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত ধরনের আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যায় তার সেই তার পরোয়া করেনি যে একজন বিএনপি, একজন কি বলে এমপি ছিলেন, সাবেক এমপি, সাবেক কাউন্সিলর, জনপ্রতিনিধি বা একজন ভালো ইউনিভার্সিটির ছাত্র নেতা, কাউকে রেহাই দেয়নি। তারা গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। এবং আজকেই খবরের কাগজে দেখলাম যত হত্যা এবং গুমের নির্দেশ দেওয়া ছিলেন শেখ হাসিনা, পেপারে উঠেছে আজকে। আর এটা তার নির্দেশ ছাড়া তো আইন শৃঙ্খলা বাহিনী কখনোই সাহস করতো না যে এইভাবে তারা গুম করবে বা খুন করবে। এবার রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। তুমি যদি এই কাজগুলো করো, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এদেরকে যদি অদৃশ্য করে দাও, এদেরকে যদি পৃথিবী থেকে এরা যদি হারিয়ে যায়, এই ব্যবস্থা করো, তার জন্য তোমার পুরস্কার আছে। পুরস্কার দেখলাম তো, একজন পুলিশ কর্মকর্তা বেনজির তার 1000 কোটি টাকার সম্পত্তি বাঁচার সহ এইভাবে সমস্ত কর্মকর্তাগুলোকে তারা পুরস্কৃত করেছে, সয় সম্পত্তি মানুষের লুট করার সুযোগ দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বেনজির সাহেব যত জমি দখল করেছেন তার 60% জমি হচ্ছে হিন্দুদের জমি। এই হচ্ছে পরিস্থিতি। তাই বন্ধুরা আমার, এটা একটি দিক আমাদেরকে এমন পরিস্থিতি, সরকার সংস্কারের কথা বলছেন কিন্তু এমন সংস্কার আরো যাতে আর কখনোই কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আইনের শাসন এমন ভাবে নিশ্চিত করুন সত্যিকার অর্থে কোন ভুক্তভোগী বিচার আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময়
লিগারি করার কোনো মানে নাই। এগুলো করা অত্যন্ত মানুষ এগুলো চায় এবং মানুষের মুখে মুখে এগুলো আছে। এখন শুধু আপনারা এটাকে আইন হিসাবে যাতে কার্যকর করা যায় সেই কাজগুলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে শেখ হাসিনা বলেছেন তার আন্দোলনের ফসল, আর আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ফসল। এই আন্দোলন হচ্ছে রক্ত ঝরা আন্দোলন এবং শিশু কিশোরের আত্মদানের সেই আন্দোলন। এই আন্দোলন ছিল অত্যন্ত মহিমান্বিত, কারণ এখানে ছোট বাচ্চা আহাদ থেকে শুরু করে, এখানে ফারহান থেকে শুরু করে, এখানে মুগ্ধ থেকে শুরু করে, এখানে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মাসুম ছাত্র, ইংরেজি অনার্সের ৩য় বর্ষের ছাত্র, তাদের যে আত্মদান, এটা মহিমান্বিত আত্মদান। এই আত্মদানের যে সরকার, সেই সরকারকে তো অত্যন্ত দ্রুত গতিতে এমন সংস্কার আনতে হবে যে সংস্কারগুলো আপনার চিরদিনের জন্য ফ্যাসিবাদের যেন কবর রচনা করে। তা না দেখে আমরা দেখছি নানা ধরনের কথাবার্তা, মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে 5ই আগস্ট। এটা মানুষ মেনে নেবে না। 5ই আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর ৭১-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে ৩০ লক্ষ মানুষের আত্মদান। ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে একটু লাভ, এটা মানুষ ভালোভাবে নেবে না। কিন্তু আমরা বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অনেক তরুণ কিশোর যুবকরা, তাদের কেউ কেউ বৈষম্য বিরোধী তাদের নামে অভিহিত আছে, তাদের মধ্যে থেকে এই সুখটা ক্ষীণ হয়ে উঠছে। এটা কিন্তু খুবই গর্বিত একটি বিষয়। এটা হতে পারে ছাত্র শিবিরের তাদের একটা প্রকাশনার মধ্যে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। কেন? আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু মানুষের চিন্তা চেতনা এইটা এক ধরনের ব্যাকলাশ হবে, একটা পেছনে একটি প্রতিক্রিয়া হবে, যে প্রতিক্রিয়াটা ধেয়ে আসতে পারে। এখানে আমাদের এখানে বসে আছে, সামনে আছেন অনেক মুক্তিযুদ্ধ, এখানে বক্তব্য রেখেছে। মুক্তিযুদ্ধকে ছোট করে কটাক্ষ করে আপনারা এই দেশে যদি রাজনীতি করতে চান, সে রাজনীতি কখনোই সফল হবে না। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি ৯০-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং ৫ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনোই কোন রাজনীতি সফল হবে। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা বেঁচে থাকব। আমাদের এখানে প্রতিটি মানুষ শান্তিতে, নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। শেখ হাসিনা এবং তার বাবারা করেছেন বাকশাল, সেই থেকে শুরু হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা। শেখ হাসিনার পলায়ন